যদি প্রায়শই আপনার চোখ জ্বালা করে, কাশি কিছুতেই কমতে না চায় এবং আপনার চারপাশ যদি প্রায় সবসময় ধোঁয়ায় ঢাকা থাকে, তার মানে আপনি চীন বা ভারতের কোনো বড় শহরের বাসিন্দা। কিন্তু বিশ্বের অন্যান্য শহরে পরিস্থিতি এর চাইতে একটু ভালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান প্রতি বছর প্রায় ৬৭ লাখ মানুষ বায়ু দূষণের কারণে মারা যাচ্ছেন। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে ভারতীয় দুটি উদ্যোগের কথা বলবো, যারা পোশাক বর্জ্য কমানোর মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে চাইছে। পূর্ব লন্ডনের বাসিন্দাদের কথা বলবো, যারা শহরের প্রথম সোলার স্ট্রিট তৈরি করতে চাইছেন। এবং তামিলনাড়ুর শিশুদের কথা বলবো, যারা শিখছে কিভাবে মাইক্রোপ্লাস্টিক সংক্রান্ত সামুদ্রিক দূষণ কমানো যায়। বায়ু দূষণ বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। আজকের প্রথম প্রতিবেদনে তাই দেখব কিভাবে বিশ্বের বিভিন্ন দেশ এই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই সমস্যার মোকাবিলা করতে চাইছে। দিল্লি, ইস্তানবুল বা লস অ্যাঞ্জেলেস, পৃথিবীর বড় শহরগুলোর সবচেয়ে বড় সমস্যা বায়ু দূষণ। ফুসফুসের কার্যক্ষমতা কমে হাঁপানি রোগ বেড়ে যায়, হাসপাতালে ভর্তি বাড়ে। এর ফলে বছরে ৭০ লক্ষ মানুষের মৃত্যু ঘটে। এই গোলাপি বিন্দুগুলো দেখছেন, এগুলো বলছে পৃথিবীর প্রায় সমস্ত বড় শহরের বাতাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ মাত্রার তুলনায় অনেক বেশি দূষিত। এই তথ্য খুঁটিয়ে দেখতে গিয়ে আমরা ইতিবাচক কথাও জেনেছি। অনেক বড় শহরে বাতাসের মান উন্নত হচ্ছে। আমরা দেখলাম এই শহরগুলো কি করছে। বাকি শহরগুলোও সেই কাজ কি করতে পারে? এই বিশ্লেষণের জন্য বায়ু দূষণের একটি মানদণ্ড আমরা দেখলাম, PM 2.5। PM 2.5 PM 2.5 PM 2.5 PM 2.5 PM হলো পার্টিকুলেট ম্যাটার, যা কঠিন কণা ও তরল বিন্দুর মিশ্রণ। এটি 2.5 মাইক্রন বা তার থেকে ছোট, মানুষের চুলের থেকেও অনেক ছোট। এটি বায়ু দূষণের একটি দিক, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার সোফি গুমির মতো মানুষ এটিকে সাধারণভাবে বায়ু দূষণের নির্ধারক হিসেবে ব্যবহার করেন। কারণ এই দূষিত পদার্থের নানা উৎস রয়েছে, এটা পৃথিবীর সর্বত্র রয়েছে। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে ভাসমান কণা দেখা যায় না। বড় শহরগুলো অতিরিক্ত দূষিত। বহু বছর ধরে এই সমস্যার কথা সকলের জানা। কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখতে আমরা সুইস সংস্থা IQAR-এর ডেটাবেস দেখি। এতে গত 5 বছর সময়ের মধ্যে 7,000-এরও বেশি শহরের PM ছিল 2.5। সমস্ত তথ্য সাজিয়ে বড় শহরগুলোর তালিকার সঙ্গে তার তুলনা করি। সেই শহরগুলোকে বেছে নেওয়া হয় যার জনসংখ্যা 1 কোটির বেশি। এই 25টি শহরের প্রায় সবকটিতেই বাতাসের মান উন্নত হয়েছে, এমনকি যেখানে মাত্রা আশঙ্কাজনক ছিল সেখানেও। বায়ুর গুণমান গত কয়েক বছরের তুলনায় গড়ে 5% উন্নতি হয়েছে। জো শেফে শহরগুলোকে বায়ু দূষণের সঙ্গে লড়তে সাহায্য করেন। দূষণের মাত্রা আলাদা হলেও তার কারণগুলো একই রকম। সবসময় হলেও বেশিরভাগ ক্ষেত্রেই যানবাহনের নির্গমন সবার উপরে। এরপর আছে বিদ্যুতের ব্যবহার, পৃথিবীর কিছু জায়গায় রান্নার ক্ষেত্রে কঠিন জ্বালানি ব্যবহার ইত্যাদি। বায়ু দূষণের আরেকটি বড় উৎস কলকারখানা। এছাড়াও বর্জ্য থেকেও বায়ু দূষণ হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য শহরগুলো কি করছে? অনেক শহরে মানুষজন কিভাবে চলাফেরা করেন তার বদল ঘটিয়ে বড় পরিবর্তন করা সম্ভব। পরিবেশ বান্ধব যানবাহনের প্রয়োজনীয়তা রয়েছে, তারপরও যানবাহনের সংখ্যা কমাতে হবে। একই সঙ্গে হাঁটা, সাইকেল চালানো, গণপরিবহনে বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। ব্যাংককের উদাহরণ দেয়া যাক। এই শহর সীমাবদ্ধ পরিস্থিতিতে স্কাই ট্রেন ও মেট্রো পরিবহনের বিস্তৃতি ঘটানোর চেষ্টা করছে। এরই মধ্যে প্রথাগত জ্বালানির ইঞ্জিন চালিত রিকশার বদলে বিদ্যুৎ চালিত টুকটুক ব্যবহার করে যাতায়াত ব্যবস্থা নির্গমনহীন করা হয়েছে। দিল্লি চেষ্টা করছে 80% বাসকে বিদ্যুৎ চালিত করার। কলকাতাকে বলা হতো দেশের ডিজেল রাজধানী, সেখানেও বিকল্প আকারে এরকম বিদ্যুৎ চালিত স্কুটার পরিষেবা শুরু হয়েছে। জো শেফের মতে আগামী ধাপ হলো কম নির্গমন হয় এমন এলাকা তৈরি করা। কিছু শহরে কোনো এক জায়গায় নির্গমন কমানো হচ্ছে। বায়ুর মানোন্নয়নের সঙ্গে জীবনযাত্রারও মানোন্নয়ন করা হচ্ছে। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারকে পথচারীদের এলাকায় পরিবর্তিত করা থেকে শুরু করে কাম্পালা বা বেলো হরিজন্টের যানজট কমানো, প্যারিস থেকে পুনে সর্বত্র আরও বেশি সাইকেল চলার রাস্তা বানানো, এভাবেই শহরগুলো সর্বত্রই শহরের নতুন নকশা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে।
শহরে শুধুমাত্র যানবাহনের সমস্যা মেটাতে হবে সেটা নয়, বায়ু দূষণ রোধে দিল্লির পরিকল্পনার মধ্যে রয়েছে শিল্পায়নও। এর মধ্যে আছে নির্মাণ এলাকার ধুলোর পরিমাপ করা ও তার পরিমাণ হ্রাস করা। আরও বেশি করে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করতে হবে, দক্ষ প্রযুক্তিকে আপন করে নিতে হবে, প্রথাগত ইটের চুল্লিকে বদলে ফেলে আঁকাবাঁকা চুল্লি বানাতে হবে। অনেক শহরই এই কাজ করছে, পাকিস্তানের লাহোরই এর উদাহরণ। এই পদ্ধতিতে কয়লা ব্যবহার করা হয়, কিন্তু পরিমাণে তা অনেক কম। এটি অনেক বেশি ভাসমান কণা চুল্লির মধ্যেই আটকাতে পারে, ফলে নির্গমন কম হয়। ইদানিং দিল্লির বাতাসের মানের উন্নতির কারণ হল 2018 সালে এই শহর বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। 2016 সাল থেকে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য আইনের কিছু উপধারা তৈরি হলেও তা কার্যকর হয়নি। ভাবরিন কান্ধারি স্বচ্ছ বাতাসের জন্য 20 বছরেরও বেশি সময় ধরে লড়াই করছেন। তিনি মায়েদের নিয়ে পরিবেশ সংক্রান্ত কাজের জন্য ওয়ারিয়র মমস তৈরি করেছেন। তারা ভারত জুড়ে সরকার ও আদালতের কাছে দাবি পেশ করেন, বায়ু দূষণের বিরুদ্ধে প্রচার চালান। তার মতে, নীতি ঠিক থাকলেও সরকার সবসময় তা মানে না। আমরা বর্জ্যকে উৎস অনুযায়ী আলাদা করি না, বেশিরভাগ সময় এটি মিশ্র আকারে থাকে, তাই এই বিরাট ভাগাড় তৈরি হয়েছে। এই মিশ্র বর্জ্য শহরের মাঝে জ্বালানো হয়। সংগঠিত বর্জ্য সংগ্রহ ব্যবস্থা ছাড়া বেশিরভাগ সময়ে অবাঞ্ছিত বস্তুর থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় পুড়িয়ে ফেলা। এর ফলে ক্ষতিকর ভাসমান কণা সমৃদ্ধ ধোঁয়া তৈরি হয়ে মাইলের পর মাইল ছড়িয়ে পড়ে। বর্জ্য উৎপাদন বন্ধ করা, তার ঠিকভাবে সংগ্রহ এবং নিষ্পত্তিকরণ কোনো শহরের বায়ুদূষণ রোধের পরিকল্পনার অংশ হওয়া দরকার। নীতি মেনে চললে বড়সড় বদল আনা যায়। বেজিংয়ের উদাহরণই দেখি। 1 দশক আগে নিজের বিষাক্ত ধোঁয়াশার আবরণের জন্য খবরের শিরোনামে থাকত, কিন্তু শেষ কয়েক বছরে এর দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। কেবল বেজিংই নয়, চীনের অনেকগুলি বড় শহর সম্প্রতি অনেক উন্নতি করেছে। এর পিছনে অন্যতম কারণ হল চীনের সরকারের বায়ু দূষণের বিরুদ্ধে যুদ্ধ। তারা সবকটা বিষয়ে জোর দিয়েছে, শক্তির ক্ষেত্রেও কম জোর দেওয়া হয়নি। দেখা হচ্ছে মানুষ কিভাবে রান্না করেন অথবা ঘর গরম রাখেন। বাড়িতে ব্যবহার হওয়া বয়লারের নির্গমনের উপর কড়া নজর রাখছে বেইজিং। কেউ কয়লার বয়লার বদলে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে শুরু করলে তাকে ভর্তুকি দেয়া হচ্ছে। এই গ্যাস জীবাশ্ম জ্বালানি হলেও অনেক কম ভাসমান কণা তৈরি করে। বিদ্যুৎ চালিত বয়লারও হতে পারে, যা পুনর্নবীকরণযোগ্য শক্তি দ্বারা পরিচালিত। সমীক্ষায় দেখা গেছে বেইজিংয়ের দূষণ হ্রাসের 20% এসেছে কয়লা চালিত বয়লারের সংস্কারের মাধ্যমে। চীনের বাইরেও বিশ্বের নানা দেশ পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ করছে। কয়লার পরিবর্তে সৌরশক্তি, বায়ুশক্তি ও অন্যান্য উপায়ে শক্তির যোগান দেওয়া হচ্ছে। পোল্যান্ডের মতো দেশগুলো কয়লা ও গ্যাস চালিত স্টোভের ব্যবহার বন্ধ করছে। দক্ষিণ কোরিয়ার সোলে 1990-এর আশেপাশেই কয়লা চালিত হিটারের বদলে গ্যাস চালিত হিটার চালু করা হয়। তারা এখন আরও পরিবেশ বান্ধব হিট পাম্প নিয়ে আলোচনা করছে। রান্নার ক্ষেত্রে পৃথিবীর অনেক জায়গাতেই কাঠ বা কেরোসিনের স্টোভ এখনও একমাত্র বিকল্প, বিশেষ করে গ্রামাঞ্চলে যেখানে বিদ্যুৎ সংযোগ নেই। কিন্তু পাকিস্তান থেকে রুয়ান্ডা কিংবা হিমালয়েও পরিবেশ বান্ধব স্টোভের ব্যবহার শুরু হয়েছে। কত তাড়াতাড়ি শহরগুলো পরিবর্তন আনতে পারে তা কিছু বিষয়ের উপর নির্ভরশীল। এর প্রথম বাধা হল উন্নত মানের তথ্য। পাকিস্তানের লাহোরের কথাই ধরা যাক। এটি পৃথিবীর দূষিততম শহরের তালিকায় নিয়মিতভাবে প্রথম সারিতে থাকে। তথ্য অনুযায়ী মনে হবে সামান্য হলেও এর উন্নতি হয়েছে, কিন্তু সত্যিই কোনো পরিবর্তন হয়েছে কিনা তা বলা কঠিন। আমরা এমন কিছু দেখিনি যা দিয়ে ব্যাখ্যা করা যাবে কেন এই সংখ্যা কমেছে। আমার মনে হয় শুধুমাত্র তথ্যের মান উন্নত হয়েছে। ইনি আবিদ ওমর। 2016 সালে পাকিস্তান এয়ার কোয়ালিটি ইনিশিয়েটিভের সূচনা করেন আবিদ। এটা ছিল সমমনস্ক ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থার সম্প্রদায়গত উদ্যোগ। সকলে অল্প খরচের একটি যন্ত্র নিয়ে পরিমাপের কাজ শুরু করেন। তা থেকে পাওয়া তথ্য ইন্টারনেটের নানা জায়গায় খোলাখুলি দিয়ে দেন। এই তথ্যের ফলে সচেতনতা বাড়ছে। পাকিস্তানের সরকারি উদ্যোগে অল্প কয়েকটা এয়ার কোয়ালিটি মনিটর বসানো হয়েছে। এর ফলে আদৌ অবস্থার উন্নতি হচ্ছে কিনা তা বোঝা কঠিন। আবিদের উদ্যোগের ফলে এখন কেবল লাহোরেই 1 ডজনেরও বেশি যন্ত্র বসানো রয়েছে, যারা বায়ু দূষণের বর্তমান মাত্রা তুলে ধরে। ফলে সরকার ও নাগরিকের পক্ষে এই ইস্যুকে এড়িয়ে চলা আরও কঠিন হয়ে গিয়েছে। গত কয়েক বছরে সর্বত্র নজরদারি চালানোর পদ্ধতির উন্নতি হয়েছে। শহরগুলো বায়ুর গুণমানের উপর নজরদারি চালানোর জন্য নিজেদের সামর্থ্য বাড়াচ্ছে। এটা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে এটি খুবই ইতিবাচক। তারপর আসে টাকা পয়সার প্রশ্ন। বেইজিং বায়ুর গুণগত সমস্যার জন্য বিরাট অঙ্কের পুঁজি বরাদ্দ করেছিল। অন্য অনেক শহরের ক্ষেত্রেও বর্তমানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাদের কাছে কি এত টাকা আছে যা দিয়ে বায়ুর গুণমান পরিবর্তনে পদক্ষেপ নেওয়া যায়?
সব শেষে আসে রাজনৈতিক বাধা এবং সহযোগিতার প্রশ্নটি। এবার ভাবুন, বিশ্বের নানা জায়গার উপর দিয়ে একসঙ্গে হাওয়া বয়ে চলেছে, একে বলা হয় এয়ারশেড। এটা কোনো রাজনৈতিক সীমানা মেনে চলে না, ফলে দিল্লির মতো জায়গায় এটা অত্যন্ত জরুরি। আশেপাশের শহর ও বিচার বিভাগ একযোগে যেন এই সর্বজনীন সমস্যার সমাধান করতে পারে। প্রতি বছর ফসল কাটার পরে ফসলের গোড়া পোড়ানোর কারণে দিল্লি সহ উত্তর ভারতে ঘন ধোঁয়াশার প্রকোপ দেখা যায়। কায়রো বা ইন্দোনেশিয়াতেও একই সমস্যা হয়। ধোঁয়ার মেঘ এতটাই দূরে যায় তারা সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কিছু অংশের বাতাসের উপরেও প্রভাব ফেলে। অর্থাৎ শহর, অঞ্চল ও দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। শহরের বাসিন্দাদের স্বাস্থ্যই যদি আমাদের মূল লক্ষ্য হয়, তাহলে দূষণের উৎস দেখে খুব একটা লাভ হবে না, বরং সেটা কমানোই বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং বায়ু দূষণ এখনও বড় সমস্যা। সারা পৃথিবীর বড় শহরগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ মাত্রার থেকে অনেক দূরে অবস্থান করছে। এই মাত্রা হলো প্রতি ঘনমিটার বাতাসে 5 মাইক্রোগ্রাম। কিন্তু এটা আরও ভালো হতে পারে। কেউ হতাশ হলে আমি বলি, এই অবধি পৌঁছাতে আমার দশকের পর দশক লেগেছে। আমাদের মতো মানুষের জন্য আদালতে এই লড়াই এক লম্বা যুদ্ধ। তবে পরিবর্তন হচ্ছে। সামাজিক পরিবর্তন কখনোই সহজ নয়। খুব ভালো মানের বাতাস সুদূরপ্রসারী কল্পনা মনে হলেও যে কোনো ইতিবাচক পরিবর্তনই কাম্য। বায়ু দূষণ কমলেই তা স্বাস্থ্যের জন্য ভালো, সামান্য কমলেও সেটা ভালো। আরও ভালো ব্যাপার হলো বাতাসকে স্বচ্ছ রাখার জিনিসগুলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়েরও অস্ত্র। বর্জ্য পোড়ানো ও জীবাশ্ম জ্বালানি থেকে হওয়া নির্গমনই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। আপনার নিজের শহরের বাতাসের মান উন্নয়নে কি করা উচিত বলে মনে হয়? আপনার পছন্দের পোশাকটি বহুবার পরবার পর আপনি তাকে কি করেন? আমরা অনেকেই একটা সময়ের পর এগুলো ফেলে দিই, এবং এভাবেই ভারতবর্ষে প্রতি বছর প্রায় 10 লাখ টন পোশাক বর্জ্য ভাগাড়ে গিয়ে মিশছে। আমরা চেন্নাইতে দুজন উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি, যারা সৃজনশীলতার মাধ্যমে এই সমস্যার সমাধান করবার চেষ্টা করছেন। একটা কাপড়ের টুকরো দিয়েই সবকিছু। এই মুহূর্তে যা জামাকাপড় আছে তা দিয়ে আগামী 6 প্রজন্মের পোশাকের ব্যবস্থা করা সম্ভব। আমাদের এত জামা কাপড় কেন লাগবে? মনের শান্তির জন্য? এটা একেবারে বোকা বোকা, সত্যি। প্রতি বছর বস্ত্র সংক্রান্ত বর্জ্যের প্রায় 8.5% আসে ভারত থেকে। এর মধ্যে 10 লাখ মেট্রিক টনেরও বেশি বর্জ্য ভাগাড়ে জমা হয়। পরিমাণটা নেহাত কম নয়, তবে আমরা এটা নিয়ে সত্যিই কিছু করতে পারি। আপনি যদি পোশাক সংক্রান্ত বর্জ্যের দিকে দেখেন, এর বিপুল সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র অর্থকরী ক্ষেত্রে নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও এই সুযোগ রয়েছে। চেন্নাইয়ের দুটি উদ্যোগ আপসাইক্লি এবং ও স্ক্র্যাপ এই সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে। তারা এই শহরের পোশাক বর্জ্যগুলোকে আস্তে ধীরে পুনর্ব্যবহার করছে। শুধু একটু দক্ষতা চাই আর একটু কল্পনা শক্তি, তাহলেই আপনি সুন্দর জিনিস বানাতে পারেন যা পুনর্ব্যবহারের যোগ্য, আপসাইকেল করা এবং পৃথিবীর জন্য উপকারী। প্রস্তুতিকরণের যে কোনো পর্যায়ে বস্ত্রজাত বর্জ্য তৈরি হতে পারে। জামা কাপড় বা বাড়ির অন্যান্য কাপড় বাছাই করে ফেলে দিলেও তা হতে পারে। আপসাইক্লি পোশাকজাত বর্জ্যকে স্থানীয় স্তরেই সমাধান করে। আমরা এক এলাকা থেকে অন্য এলাকায় বর্জ্য সরাতে চাই না। তাছাড়া আমরা সেই এলাকাতেই কর্মসংস্থান করতে চাই। আপসাইক্লি মূলত ব্যাগ বানায়। নামরুথা রামানাথন স্থানীয় দর্জির দোকান থেকে বাতিল কাপড় জোগাড় করেন। দ্রুত ফ্যাশনের বাড়বাড়ন্ত হলেও ভারতে এই দোকানগুলো এখনও জনপ্রিয়। বেশিরভাগ দর্জির কাছেই বর্জ্য সংগ্রহ করার জন্য নিয়মিতভাবে কেউ আসেন না। বেশিরভাগই কঠিন বর্জ্য আকারে ভাগাড়ে গিয়ে জমা হয়। আপসাইক্লির থেকে ও স্ক্র্যাপের কাজকর্ম অনেকটা আলাদা। তারা পুরনো জামা কাপড় এবং বাড়ির আসবাবপত্রের কাপড়ও নিয়ে থাকেন। আমি পোশাকটা দেখি, পোশাকের অবস্থা অনুযায়ী আমার কাছে সমাধান রয়েছে। হয় সেগুলো দিয়ে দিই, আপসাইকেল করি বা সস্তায় বিক্রি করি। আপসাইক্লি এবং ও স্ক্র্যাপের কাজের সঙ্গে 1 ডজন দর্জি জড়িত। এর ফলে তাদের আয়ও বাড়ছে। এই উদ্যোগের ফলে 4 বছরে 4 টনেরও বেশি কাপড় নতুন জীবন পেয়েছে বলা যায়। আপসাইক্লিং কার্যকরী সমাধান, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন একে আকারে বাড়ানো কঠিন। তবে জিনিসগুলো ক্রেতাদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে ভাবনা চিন্তা করা যেতে পারে। এর মধ্যে একটা হলো দামের সাম্য।
এর দাম বাজারের লভ্য জিনিসের সমান বা কম হতে হবে। তারপর থাকে কার্যক্ষমতার সাম্য, অর্থাৎ জিনিসের নকশা, সৌন্দর্য ও কার্যকারিতা। তৃতীয়টিকে আমি বলি সহজলভ্যতা বা ব্যবহারের সুবিধা, তাই তো? উদাহরণ হিসেবে বলা যায়, এগুলো যদি একটিমাত্র ওয়েবসাইটে পাওয়া যায় তাহলে বড় আকারে কোথাও পৌঁছাতে পারবে না। এই তিনটি বিষয় আপসাইকেল করা পণ্যের বাজারকে পরিবেশ বান্ধব ভিত্তি দিতে পারে। এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি গাইডলাইন অনুযায়ী ইউরোপের প্রচুর ফ্যাশন সংস্থা তাদের পণ্যের সম্পূর্ণ জীবদ্দশার দায়িত্ব নিতে বাধ্য। এর মধ্যে আছে পুনর্চক্রায়ন এবং নিষ্পত্তিকরণও। ভারত সরকার এখন বস্ত্রশিল্পে এই নির্দেশিকা কার্যকর করার চেষ্টা করছে। আমরা ক্রেতারাও নিজেদের কাজটুকু করতে পারি। ফ্যাশন হলো পৃথিবীর দূষণের অন্যতম বড় কারণ, তবে নিজেদের ঘর থেকে এটা নিয়ে কাজ শুরু করা যায়। আপসাইক্লি এবং ও স্ক্র্যাপের মতো উদ্যোগ পোশাকজাত বর্জ্যকে আপসাইকেলড পণ্যে পরিণত করার গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। তারা পরিবেশ সংক্রান্ত উদ্বেগ দূর করে কর্মসংস্থানের মাধ্যমে স্থানীয় অর্থনীতির প্রসার ঘটাতে চেষ্টা চালাচ্ছে। যেমনটি আমরা আগেও শুনেছি, স্বচ্ছ জ্বালানি বা দূষণহীন জ্বালানিতে স্থানান্তরিত হলেই নাকি দূষিত বাতাসকে পরিষ্কার করা সম্ভব। কিন্তু আদৌ এই বদল কতটা সহজ? লন্ডনের একটি গলির বাসিন্দারা প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছে থাকলেই উপায় হয়। নতুন সৌর প্যানেলগুলো এসে গেছে। খুব তাড়াতাড়ি এই রাস্তায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এই মুহূর্তের অপেক্ষা করে পূর্ব লন্ডনের লিনমাউথ রোডের বাসিন্দারা 2 বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। প্রতিবেশীদের এই কাজে সামিল হতে উৎসাহ দেন তারা। কিছু হতে চলেছে এটা বলা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পোস্টার জানলায় লাগানোর সময় একটা চাপ তো ছিলই। এখন এসব বাস্তবায়িত হতে দেখে স্বস্তি পেলাম, খুব আনন্দ হচ্ছে। আমাদের লক্ষ্য ছিল পুরো রাস্তায় সৌর প্যানেল বসানো। দ্রুত বুঝতে পারলাম সেটা হওয়ার নয়। শুরুতে কাউকে এসব বোঝানোর কাজটা কঠিন ছিল। হিলারি পাওয়েল ও ড্যান এডেলস্টাইনের মতো শিল্পীরা এই ভাবনার জন্ম দিয়েছেন। শুরুতে আশা ছিল পুরো রাস্তাটাই একটি গ্রিডে সংযুক্ত থাকবে, কিন্তু কিছু ছাদ সৌর প্যানেল বসানোর উপযুক্ত নয় এবং কিছু প্রতিবেশী এখনও এতে বিশ্বাসী নন। কিন্তু লিনমাউথ রোডের 25টি বাড়ি এতে রাজি হয়েছে। আমার ধারণা ব্রিটেনের লক্ষ লক্ষ মানুষ জলবায়ু সমস্যার সমাধান করতে ও সেজন্য খরচ করতেও আগ্রহী। আপনি যদি এখানকার মতো একটি সরাসরি সমাধান দিতে পারেন তাহলে আমজনতার কাছে সেটি গ্রহণযোগ্য হবে। দেশের অর্থনৈতিক সংকট রয়েছে, এগুলো সবার সাধ্যে কুলোবে না। তাই 2 শিল্পী একটি তহবিল তৈরি করেছেন। 1 লক্ষ পাউন্ডেরও বেশি সংগ্রহ করেছেন তারা। তহবিল সংগ্রাহক হিসেবে শীতকালে বেশ কিছু সপ্তাহ নিজেদের ছাদে থেকেছেন এবং সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন তারা। আমরা চেয়েছিলাম এই গল্পের শুরুটা হোক রাস্তা দিয়ে। তাছাড়া এটা শুরুর পরীক্ষামূলক খসড়া হিসেবেও থাকুক, যাতে এর সাহায্যে অন্যান্য রাস্তাগুলো নিয়ে কাজ করা যায়। অনেক চিন্তা ভাবনা, ব্যর্থতা পেরিয়ে তারপর কার্যকরী সমাধান পাওয়া গিয়েছে। পরিবেশ কর্মীদের দাবি, এই রকম উদ্ভাবনী উদ্যোগের পাশে সরকারকে দাঁড়াতে হবে যাতে জলবায়ু সমস্যার মোকাবিলা করা যায়। বিপুল পরিমাণ অর্থ দরকার, তাহলে লোকজনের পক্ষে আর্থিক সহায়তা পাওয়া সহজ হবে। তাদের বাড়ি, ঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শক্তি উৎপাদন কেন্দ্রে পরিণত করতে ঠিকমতো ভর্তুকি দেয়া যাবে। সৌর প্যানেল বসানোর ভিডিও করছেন হিলারি পাওয়েল ও ড্যান এডেলস্টাইন। এটি সোলার রোড বা সৌর সরণি তৈরির প্রথম ধাপ। তাদের প্রতিবেশী অ্যাঞ্জেলের আশা, এর ফলে বিদ্যুতের খরচ কমবে। এইভাবে চলতে থাকলে ছাদের এই প্যানেলগুলো পৃথিবীর জন্য উপকারী হতে পারে। মানুষজন এগুলো তৈরি হওয়া দেখবে, এভাবেই শুরু হবে। তাছাড়া বিদ্যুতের খরচও কমবে। এমন সৌরচালিত বাড়ি এখানে বিরল। একটি বড় ব্রিটিশ শক্তি সংস্থা তাদের অংশীদার। তার মতে এরাই পথ প্রদর্শক। ব্রিটেনে যে গ্রিড ব্যবস্থা আছে তা মানধাত্তার আমলের। এটা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। কাজের সময় অর্থাৎ
ধরা যাক 6টার সময় লোকজন বাড়ি ফিরে এসে রান্নার তোড়জোড় শুরু করলে কয়েকশো আলাদা জেনারেটর চালিয়ে গ্রিডের সে চাহিদা মেটাতে হয়। এর ফলে দূষণের মাত্রা বাড়ে। তাছাড়া এটার অনেক খরচ। রৌদ্রোজ্জ্বল দিনে লন্ডনের সৌরশক্তির এই পথ প্রদর্শকরা অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, সেটা গ্রিডে দেওয়া সম্ভব। জীবাশ্ম জ্বালানির সংযুক্ত ব্যবস্থার পরিবর্তে আমরা গ্রিডের বিকেন্দ্রীকরণ করতে চাই। আমরা চাই হাজার হাজার নবায়নযোগ্য শক্তির উৎস। নিজেরাই গ্রিড নিয়ন্ত্রণ করবে এবং স্থিতিশীলতা তৈরি করবে। এখন থেকে নিজেদের ছাদেই তৈরি হওয়া বিদ্যুৎ ব্যবহার করে এই রকম খাবার রান্না করা যাবে। একই গলির বাকি বাড়ির বাসিন্দারা যখন দেখবেন প্রথম 10-20টা বাড়ি সৌর প্যানেল ব্যবহার করছে, তারা বুঝবে এটা সম্ভব। এটা দুজন শিল্পীর আকাশকুসুম কল্পনা নয়, অবাস্তব কিছু নয়। আমাদের আশা তখন আরও মানুষজন আগ্রহী হবেন। আমাদের আশা একসঙ্গে বড় মাপের কেনাকাটার ফলে আমরা সাশ্রয় করতে পারব। তাহলে অন্যান্য এলাকাও এই কাজে যুক্ত হবে। হিলারি পাওয়েল ও ড্যান এডেলস্টাইনের আশা এটা সবে শুরু। তাদের স্বপ্ন শহরের সবার কাছে এই বিদ্যুৎ পৌঁছে দেয়া। ধোঁয়াশার মাধ্যমে বায়ু দূষণ খালি চোখে খানিকটা দেখা গেলেও অনেক দূষণই আছে যা খালি চোখে দেখা বা বোঝা যায় না, যেমন মাইক্রোপ্লাস্টিক। এগুলো বাতাসে, পানীয় জলে, এমনকি মাতৃদুগ্ধেও মিশছে। রীতিমতন ভয়ের বিষয়। তাহলে কিভাবে এর থেকে নিজেকে বা আমাদের চারপাশের পরিবেশকে রক্ষা করা যায়? প্রথম ধাপ হলো সচেতনতা, এবং তামিলনাড়ুর একটি উদ্যোগ ঠিক সেটাই করছে। আর এই সচেতনতার পাঠ শুরু হচ্ছে স্কুলে। অবশেষে একটা আকর্ষণীয় স্কুল পাঠ্য বই পাওয়া গেল, যা ছবি ও গল্পে ঠাসা। ভারতের তামিলনাড়ু রাজ্যে স্কুল পড়ুয়ারা বইয়ের মাধ্যমে সামুদ্রিক জগতের কথা জানছে, কিন্তু বিষয়টা এত সহজ না। সামুদ্রিক কচ্ছপের মতো প্রাণীরা মাছ ধরার জাল ও প্লাস্টিকের কারণে বিপন্ন। প্রতি বছর আনুমানিক 1,10,00,000 টন প্লাস্টিক সমুদ্রে জমা হয়। তাহলে আমরা কি করব? ভারতীয় সংস্থা ওয়েস্টলেস তাই প্লাস্টিক দূষণ বিষয়ক পাঠ্যসূচি বানিয়েছে। ওয়েস্টলেসে আমরা বর্জ্য ও বর্জ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত পাঠ্যসূচি বানিয়েছি। আমরা শিশুদের সেগুলো শেখাই। আমরা 10 থেকে 13 বছর বয়সী শিশুদের বেছে নিয়েছি, যারা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীতে পড়ে। তারা জলচক্রের ব্যাপারে জানে। তাপের ফলে জল বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়, সেই মেঘ শীতল হয়ে বৃষ্টিরূপে নেমে আসে। তারা সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছে। আমরা তাদের শেখাতে চাই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্লাস্টিকেরও এরকম একটি চক্র আছে। প্লাস্টিকও একটা চক্রের মধ্য দিয়ে যায়। আমরা বিষয়গুলো এমনভাবে সাজিয়েছি যা পাঠ্য বইয়ের উপর খুব বেশি নির্ভরশীল নয়। আমরা চাই হাতে কলমে শিক্ষা দিতে, যা অভিজ্ঞতা নির্ভর হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিশুদের শেখানো হয় কিভাবে তারা রোজকার জিনিসপত্রের মধ্যে ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক খুঁজে পাবে। একটা পরীক্ষা হলো ফেস ওয়াশের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের দানা আছে কিনা তা খুঁজে দেখা। সমস্ত ইন্দ্রিয় ব্যবহারে শিক্ষা দেওয়া হয় এই স্কুল পড়ুয়াদের। তাদের কল্পনা শক্তিকেও কাজে লাগানো হয়। আসলে গল্প বলেই তো স্কুল পড়ুয়া এইসব শিশুদের আকৃষ্ট করা যায়, তাদের সচেতন করা যায়। গল্পের ক্ষেত্রে আমরা এক অভিনব পন্থা নিয়েছি। আমরা দুটো সামুদ্রিক প্রাণীর মধ্যে কথোপকথনের মাধ্যমে গল্প তৈরি করেছি। গল্পে একটা জ্ঞানী কচ্ছপ আছে, আর আছে একটা বুদ্ধিমান পড়ুয়া তারা মাছ। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। আমরা বিজ্ঞানের যে তত্ত্বের কথা বলছি, যেমন মাইক্রোপ্লাস্টিকের চক্রায়ন, মাছ কেন প্লাঙ্কটন না খেয়ে মাইক্রোপ্লাস্টিক খায়, এসবই গল্পের মধ্যে রাখা হয়েছে। প্রতিটি অধ্যায়ের গল্প দিয়ে এগোয়। ছাত্রছাত্রীরা গল্পগুলো পড়ে, তারা শিক্ষকের সঙ্গে বা নিজেরাই এই গল্প পড়তে পারে। সি চেঞ্জ প্রকল্প তামিলনাড়ুর বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একযোগে তৈরি হয়েছে। এই ওয়েস্টলেসের বানানো সি চেঞ্জ প্রকল্পের মাধ্যমে পৃথিবীতে প্রথমবার কোনো পড়ুয়া স্কুল স্তরে মাইক্রোপ্লাস্টিক দূষণের ব্যাপারে জানছে।
এই প্রকল্প তামিলনাড়ুর 3টি জেলা সরকারি বিদ্যালয়ে গৃহীত হয়েছে। এর মাধ্যমে প্রায় 200টি সরকারি বিদ্যালয়ের 10,000 শিক্ষার্থীর কাছে পৌঁছানো গিয়েছে। শিশুরাই ভবিষ্যতের রূপকার। ওয়েস্টলেসের সকলেই বিশ্বাস করেন এর মাধ্যমে শিশুদের প্লাস্টিক দূষণ কমানোর পদ্ধতি ও তার গুরুত্ব শেখানো সম্ভব। দূষণকে বুঝতে পারাও আসলে দূষণের সমস্যার সমাধান খোঁজার কাছাকাছি একটি ধাপ। আপনি চাইলে এসব এড়িয়ে যেতেই পারেন, কিন্তু আমি আশাবাদী। আমি সত্যিই আশা রাখি একদিন পৃথিবীর যে কোনো প্রান্তে কাউকে কোনো রকম দূষণের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে না। দূষণের সমস্যার সমাধানে আপনার শহর কিভাবে প্রস্তুত হচ্ছে, কি কি পদক্ষেপ নিচ্ছে, তা আপনি আমাকে লিখে জানাতে পারেন ইমেলে অথবা সামাজিক মাধ্যমে সরাসরি যোগাযোগ করে। আবারও দেখা হচ্ছে আপনার সঙ্গে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।